অনীহা কেন? ৩ নম্বর প্রশ্নটা হচ্ছে সিলেট ডিভিশনে 19টি আসনে বা সিলেটের 6টি আসনে আপনাদের অবস্থানটা কি? আপনাদের কোনো প্রার্থী কি এখান থেকে এমপি হওয়ার সম্ভাবনা আছে? আসসালামু আলাইকুম। আপনারা যারা এসেছেন আজকে এখানে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা বোনেরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি যে আপনারাই আমাদের বাংলাদেশের সামনের দিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। একজন ভাই 3টি প্রশ্ন করেছেন। প্রথম 2টি প্রশ্ন একটা প্রশ্নের সাথে আরেকটা সাংঘর্ষিক। সাংঘর্ষিক কোন জায়গাটা থেকে এবং ওই প্রশ্নটা ভাইয়ের অবশ্যই এটা একটু বোঝা দরকার ছিল যে ওই প্রথম প্রশ্নটা উনি আমাদেরকে করতে পারেন না। কিভাবে আমরা কি কি সংস্কার করেছি, আমরা কেন সংস্কার করব? মানে আমরা তো সংস্কার করার অথরিটি না, আমরা অথরিটি হচ্ছে সংস্কার চাওয়ার। জনগণের পক্ষ থেকে, জনগণের প্রতিনিধি হিসেবে হোক কিংবা অভ্যুত্থানের নেতৃত্বের জায়গা থেকে হোক কিংবা একটা রাজনৈতিক দলের জায়গা থেকে হোক, আপনারা আপনাদের জায়গা থেকে এটুকু বলতে পারবেন যেটা উনি ওনার দ্বিতীয় প্রশ্নে বলছেন যে অভ্যুত্থান পরবর্তী সময় আজকে পর্যন্ত এই সংস্কার শব্দটা, সংস্কার চাওয়াটা সবচেয়ে বেশি এনসিপির পক্ষ থেকে এসেছে এবং আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত এই মৌলিক সংস্কারগুলো যেন হয় এবং জুলাই সনদের জন্য আইনি ভিত্তি থাকে। জুলাই সনদে যে মৌলিক সংস্কারগুলোর কথা বলা আছে সেগুলো যেন অবশ্যই বাস্তবায়িত হয় এবং সেটা নিশ্চিত হওয়ার জন্য যেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেটি হয়, সেটা কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলে আসছি আমাদের জায়গা থেকে। তাহলে এই জবাবদিহিতাটা আমরা কার কাছে চাইব? এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে উপদেষ্টা হিসেবে হোক, প্রধান উপদেষ্টা হিসেবে হোক, যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে বসানো হয়েছে, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা হন কিংবা আপনাদের হাউসের অন্য কোনো আমাদের সংবাদকর্মী ভাইরা হন, বোনেরা হন, আপনারা অবশ্যই যখনই এমন কোন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিং আপনারা থাকবেন, আপনারা নির্দ্বিধায় এমন করে ভাইয়ের মতোই তাদের কাছে স্পষ্টভাবে জানতে চাইবেন যে এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে তারা যে ওই উপদেষ্টা পদের চেয়ারটিতে বসলেন, এটা বসে 1 বছরে এই চেয়ারের সাথে তারা কতটুকু জাস্টিস করতে পেরেছেন, তারা কি কি সংস্কার করেছেন, আমি আপনার কণ্ঠ ধরে আমি তাদের কাছে আপনাদের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরাও জানতে চাই যে এই 1 বছর 1 মাসে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে ওই পদগুলোতে বসে তারা কি কি সংস্কার করেছেন, এটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। দ্বিতীয়ত ভাই যে কথাটি বলেছেন, আমার মনে হয় যে, আমি জানি না আমাদের প্রতি ভাইয়ের কোনো রাগ ক্ষোভ আছে কিনা, আমরা বারবার বলে এসেছি আমরা নির্বাচন চাই এবং এই নির্বাচনটা যদি ডিসেম্বরে হয় আমাদের সমস্যা নেই, কিন্তু কথাটা হচ্ছে এই যে একটা রক্তক্ষয়ী একটা অভ্যুত্থান হলো, শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলো, এটার কারণ তো খালি একটা নির্বাচন ছিল না। আপনারা যারা আছেন আপনারা একমত হন যে শুধু একটা নির্বাচনের জন্য, একটা সরকার পরিবর্তনের জন্য অভ্যুত্থান ছিল, তাহলে আমরা এখানে কথা বলবো না। কিন্তু আমরা জানি আপনারা এটা এই আকাঙ্ক্ষাটা আপনাদের আমাদের সবার, যে অন্তত মৌলিক কিছু সংস্কারগুলো, সিস্টেমটা যে করাপ্টেড হয়ে গিয়েছিল এগুলোর পরিবর্তনটা আমরা সবাই চাই, প্রত্যাশা করি। এবং যারা এতগুলো মানুষকে এভাবে খুন করলো, শুধু এই জুলাই অভ্যুত্থানে না, এই 1 যুগেরও বেশি সময় ধরে তাদের বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে চাই। হয়তো প্রত্যেকটা মামলার দৃশ্যমান বিচার এই অল্প সময় হবে না, কিন্তু আমরা অন্তত যে প্রধান যে কালপ্রিট গুলো ছিল, খুনের গণহত্যার যারা নির্দেশদাতা ছিল, ওই রকম যদি খুনি হাসিনা, কামালের মতো যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওই আরাফাতের মতো যারা আইসিটি এরকম বিভিন্ন জায়গাগুলোতে ছিল, পলকের মতো যারা ছিল, এইরকম অন্তত 10, 15, 20 জনের আমরা যদি বিচারিক রায় এবং সেটা কার্যকর দেখতে পারি, তাও আমরা আস্থা রাখতে পারবো যে আগামীতে এই বিচারিক প্রক্রিয়াটা এগিয়ে যাবে। সো আমরা ওইটুকু চাই। এবং আপনারা সবাই অলরেডি এটা আপনাদের জায়গা থেকে জেনে থাকবেন যে এই যে আমাদের জুলাই সনদ, এটা কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে এবং শেষ পর্যায়ে মোটামুটি 2টি অপশন আমাদের হাতে আছে। এক, এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, যেটা সবচেয়ে সাস্টেইনেবল ওয়ে।
সেকেন্ড আরেকটা বলা হচ্ছে, যেটা জামায়াত সহ বিভিন্ন ইসলামিক দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, গণভোট, যেখানে একটা জনগণের ম্যান্ডেট থাকবে। বাকি সকল প্রক্রিয়া কিন্তু আইনগতভাবে বাস্তবায়নের পথে বিভিন্ন ধরনের লুপহোলস রয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে আবার বলি, ফেব্রুয়ারি কেন, তার আগে নির্বাচন হলেও আমাদের সমস্যা নেই, কিন্তু আমরা এই মৌলিক সংস্কার, আমরা দৃশ্যমান বিচার, অন্তত যতগুলো মানুষের আকাঙ্ক্ষা ওই কয়েকজন মানুষের আমরা দৃশ্যমান বিচার, এবং এই জুলাই সনদ, এটার আমরা আইনগত ভিত্তি চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে। সো আমাদেরকে অনুগ্রহ করে আপনারা নির্বাচনের মুখোমুখি করবেন না, বরং আমরা মনে করি এখন অন্যান্য অনেকে যারা বিভিন্নভাবে নিজেদের এখন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস ফিল করছেন, তারা এই নির্বাচন নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন, আমরা যেটাকে আমাদের জায়গা থেকে সমর্থন করি না। এবং সর্বশেষ ভাই আরেকটি কথা বলেছেন সিলেট নিয়ে। শুধু সিলেট নয়, আমাদের পুরো বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে, 300 আসন রয়েছে, আমাদের সেই কাজগুলোই চলছে। কিন্তু আমরা এনসিপি নতুন রাজনৈতিক দল, আমরা এখনো আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার 1 বছর হয়নি। আমরা মনে করি আমরা একটা নির্বাচনে অংশগ্রহণ করি বা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই না কেন, তার আগে আমাদের ভিতটাকে শক্ত করতে হবে। সেই ভিতটা হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামো। এই সাংগঠনিক কাঠামোর লক্ষ্যেই আমরা আমাদের যারা সমন্বয় কমিটিতে জেলা উপজেলা পর্যায়ে রয়েছেন তাদের সাথে কথা বলতেই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা সিলেট বিভাগ আজকে এবং কালকের মধ্য দিয়ে শেষ করছি, এরপরে অন্যান্য বিভাগগুলোতে যাব। আমরা অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমাদের আহ্বায়ক কমিটি করব, এটা আমাদের লক্ষ্য। এবং নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা আমাদের আহ্বায়ক কমিটি করতে চাই। আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাঠামো যদি শক্তিশালী হয়, তাহলে আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি আসনে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা মনোনয়ন দিতে পারবো। এবং বাংলাদেশের প্রত্যেকটি আসনে আমরা যোগ্য, সৎ এবং জনগণের প্রতিনিধিত্বকারী যে প্রার্থীরা রয়েছেন, আমরা তাদেরকে জনগণের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে মনোনয়ন দিতে চাই। আচ্ছা, আমার দুটো প্রশ্ন, 1 to 1। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার নাম শিমুল, আমি চেন্নাই টিভিতে কাজ করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার কিছু শব্দ শোনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আপনারা কেন আসলে গণ অধিকার পরিষদের সাথে একীভূত হতে চাচ্ছেন, এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের দলের একজন সফরসঙ্গী হিসেবে জাতিসংঘে গিয়েছেন এবং আমরা দেখেছি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা আসলে টার্মিনালেই হয়েছে। এক্ষেত্রে এটা আপনারা কি বর্তমান সরকারকে দিবেন কিনা? অসংখ্য ধন্যবাদ ভাই। গণ অধিকার পরিষদের সাথে যে আপনারা একীভূত হওয়ার যে কথাগুলো শুনছেন, আমরা এটা একাধিকবার মিডিয়াতে বলেছি যে গণ অধিকার পরিষদ সহ আমাদের যারা আমরা একই মতাদর্শ ধারণ করি এবং যাদের আমাদের চিন্তা ভাবনা বাংলাদেশ পন্থা নিয়ে আমাদের কাজ করার আগ্রহের জায়গাটি রয়েছে। এবং আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে জামায়াত ইসলামের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের ইসলামিস্ট যে রাজনৈতিক দলগুলো, বেশ কিছু রাজনৈতিক দল একটা অ্যালায়েন্সের মধ্যে এসেছে। আপনারা একইভাবে বিএনপি এবং তাদের সমমনা দলদের আরেকটা জোট দেখতে পাবেন। তো এখানে খুব স্বাভাবিকভাবে যারা আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করি এবং যারা একই চিন্তা ভাবনাগুলো ধারণ করে এই বিগত অর্ধযুগ বা এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছি, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সমমনা যে আমাদের দলগুলো রয়েছে, ব্যক্তি আমরা যারা রয়েছে, আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন। এখানে আপনি দেখে থাকবেন বাংলাদেশের মানুষ এটা চায় যে তারা এক যেন হয়, আলাদা আলাদা হয়ে ফাইট দেওয়ার চেয়ে এক হয়ে মোকাবেলা করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা স্বভাবতই মানুষের কাছে শুনি যে নতুন কিছু, তৃতীয় কোনো একটা শক্তিশালী দল তারা দেখতে চায়। সো এটার জন্য যেহেতু আমরা খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলোর বয়স বেশি দিন হয়নি, সো আমরা এই জন্য এক হয়ে আমাদের জায়গা থেকে জনগণের জন্য এভাবে কাজ করতে চাই। গণ অধিকার পরিষদের সাথে আলোচনা চলছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা যেটা চলছে সেটা পজিটিভ আলোচনা। এখানে আরো অন্যান্য রাজনৈতিক দল, এবি পার্টি রয়েছে, গণসংহতি, তারা তাদের মধ্যম পন্থার রাজনীতির কথা বলে থাকেন, বা অন্যান্য যা রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম রয়েছে। এখানে ধরেন অ্যালায়েন্স হতে পারে
একীভূতকরণের আলোচনাও আসতে পারে। কিন্তু আলোচনা চলছে, পজিটিভ আলোচনা। আমরা আশা করি যে সামনে যেটাই দেশের এবং মানুষের জন্য ভালো হবে সেটাই হবে। দ্বিতীয় প্রশ্ন, গত পরশু দিন অ্যাকচুয়ালি বলা যায়, বা বাংলাদেশের সময় গতকাল, একদম অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং খুবই বাংলাদেশের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে তাদের সাথে নিয়ে গিয়েছেন। তাদের অবশ্যই এইটুকু ক্লিয়ার ধারণা থাকা দরকার ছিল তাদেরকে তারা কোন প্রোটোকলে কোথায় থেকে কোথায় নিতে পারবেন। যদি না নিতে পারেন তাদের সাথে প্রতীকী জায়গায়, তাহলে ওই জায়গায় তাদের সিকিউরিটি নিশ্চিত করার প্রয়োজন ছিল। কিন্তু তারা বাংলাদেশের এই প্রধান রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে এমন বিব্রতকর এবং অসম্মানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলেছেন, যেটা শুধু আমাদের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, ইভেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে নিয়ে গিয়েছেন, ইভেন সরকার প্রধান, এটা তাদের সবার জন্য লজ্জাজনক। এবং আমরা এর আগেও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন সেখানে, তার সাথেও এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রথম জায়গাটিতেও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিংবা ওই দেশে আমাদের যে কনসুলেট রয়েছে, তাদের কাউকে স্ট্রিক্টলি কোনো অ্যাকশন দিতে আমরা দেখিনি। আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা, এবং এই দুর্বলতা তারা প্রত্যেকটি জায়গায় দেখিয়ে আসছেন। দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু কমে আসছে। এবং আমরা মনে করি যে তারা যে একটা বিপ্লবোত্তর সরকার বা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, ওইটুকু বোল্ডনেস তারা তাদের কাজের মধ্য দিয়ে দেখাতে পারছেন না। কারণ আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো ওই জায়গায় গিয়ে জড়ো হয়েছে, এই তথ্যগুলো বা এরকম যে ঘটনা ঘটাতে পারে এগুলো তাদের কাছে ছিল, কিন্তু তাদের কনসুলেট বা প্রশাসনের মাধ্যমে তারা এগুলোর ব্যবস্থা নিতে পারেননি। আমরা চাই তদন্ত সাপেক্ষে, ইভেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো অফিসার এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কারণ যারা ওখানে আছেন, এই আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো, ফ্যাসিস্টের যে দোষরা ওখানে আছে, তারা কেউই এই বাংলাদেশের যে ইউএস এম্বাসি, তাদের যে নথিভুক্ত কিংবা তাদের পাসপোর্টের সাথে যে তথ্যগত সম্পর্ক, এগুলোর বাইরে না। সো আমরা আমাদের জায়গা থেকে তাদের দৃশ্যমান কঠোর ব্যবস্থা এবং বিচার আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলতে চাই যে বিবৃতির মধ্য দিয়ে নিজের দায় সারা যে আপনাদের মনোভাব, এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আর অল্প কিছুদিন সময় আপনাদের ভাষ্য অনুযায়ী আছে, তার আগে যদি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আপনারা পূরণ না করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের মুখ দেখানো আর সম্ভব হবে না। আপনারা জানেন যে এখানে শুধু ফ্যাসিস্টের দূষণ না, বিদেশে ফ্যাসিস্টরা ভেগে গিয়ে ওইখানেই তারা ওইগুলো করছে, এবং তাদেরকে যে ফাইন্যান্স করা হচ্ছে, তাদের যে টাকা দিয়ে তারা এই আস্ফালন দেখাচ্ছে কানাডায় বা আমেরিকায় বা ইংল্যান্ডে বা ইন্ডিয়ায়, এই টাকা কিন্তু এই বাংলাদেশের জনসাধারণের টাকা, যে টাকা তারা 15-16 বছর চুরি করে মানি লন্ডারিং করে নিয়ে গেছে। এখন এখানে শুধু যে আমাদের দায়িত্ব আছে বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছে তা না, আমাদের সামাজিক ভাবে আমরা জানি আমাদের এই অঞ্চলের অনেক মানুষ বিদেশে আছেন, কানাডায় আছেন, আমেরিকায় আছেন, এবং যে দুইজন পারপিট্রেটর যারা চিহ্নিত হয়েছে তারা কিন্তু সিলেটেরই তারা দুইজন, তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে। এবং এখানে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারা they will be punished according to the US law, but more আমাদের দায়িত্ব আছে সামাজিক ভাবে তাদেরকে প্রতিরোধ করা। তাদের দেখেন 1400 ছাত্র জনতাকে হত্যা করার পরেও একটা দলের কোনো অনুশোচনা নাই, কোনো অনুতপ্ততা নাই, ওইখানে থেকে তারা এখনো পর্যন্ত আবার আক্রমণ চালায়। তো আমি এটা আপনাদের মাধ্যমে এটা আহ্বান জানাবো সবাইকে যে এটাকে সামাজিক ভাবে আমাদের যে বিদেশে যারা আছেন, আমাদের সিলেটে যারা আছেন, তারা যেন প্রতিরোধ করে। আমার নাম মাইকে, আমি টেকনিক্যাল কাজ করি। আপনি গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এনসিপির প্রতীক সাপ্লাই হবে, সেই ক্ষেত্রে কোনো অপশন নাই, এবং যদি সেই অপশন না হয় নির্বাচন কিভাবে হয় দেখবেন, এবং কারা নির্বাচনে গিয়ে মধু খায় সেই বিষয়টিও আপনারা দেখবেন। সেই দেখার প্রক্রিয়াটা আসলে কি? আচ্ছা, একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা যেমন দেখেছি
জাতীয় প্রতীক আসলে নির্বাচনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না, সেক্ষেত্রে আসলে কিভাবে এবং শাপলা প্রতীক না পেলে আপনার আসলে নির্বাচনে কোনো এফেক্ট করবে কিনা? এটা আমি শুধু অ্যাড করে দিই, এটা মনে হয় বারবার বলা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক কি ক্লারিফাই করবে ভাই, যে এডিশনাল প্রশ্ন না, এটা জনপরিষদের অলরেডি আমাদের জাতীয় প্রতীক কিন্তু শাপলা না। আমাদের জাতীয় প্রতীকে 4টা অংশ আছে, এখানে ধানের ছড়াও আছে, এখানে ধানের শীষও আছে। আপনারা যে জাতীয় প্রতীকটা আপনাদের ইয়ে বের করেন ওইখানে দেখতে পাবেন তারা আছে, তো তারাও হতে পারে আপনার একটা দলের প্রতীক, ধানের শীষ হতে পারে একটা দলের প্রতীক, কিন্তু শাপলা কেন হতে পারবে না? ওইখানকার লিগ্যাল গ্রাউন্ড কি? আমরা মনে করি যে ওটা অন্যায়, আমরা লেজিটিমেটলি আমরা চাইতেই পাই, ওটা আপনারা সবাই জানেন, আপনারা ওইগুলো নিয়ে আওয়াজ তুলেন। আমার একটা প্রশ্ন আছে, বলেন প্লিজ। আমি শহীদ সাংবাদিক তুরাবের সংগঠনের একজন কর্মী, আমার নাম নাজমুল কবির পাবেন। আপনারা জানেন, আপনারা যখন আন্দোলন শুরু করেছিলেন তখন আমার সহযোদ্ধা শহীদ সাংবাদিক তুরাব আমাদের বিপিজি এর পেজে সে প্রতিদিনের কর্মসূচি দিত। শাহজালাল ভার্সিটির কর্মসূচি আগের দিন দিয়েছে 18 তারিখে। 19 তারিখে এই সিলেটে জুম্মার নামাজের পর পরিকল্পিতভাবে তাকে পুলিশ হত্যা করেছে। আমি যেটা জানতে চাই, যে শহীদ তুরাবের রক্তের বিনিময়ে সারা বাংলাদেশ থেকে উঠেছিল, সারা বিশ্বের মানুষ থেকে উঠেছিল, সেই শহীদ তুরাবের হত্যাকারীদেরকে সেভ করার জন্য তখনই বিভিন্ন মোবাইলে সহযোগিতা করা হয়েছে। আমার অনুরোধ, আপনারা এটাকে গুরুত্ব সহকারে নেবেন। আমাদের সহযোদ্ধা যারা ধানের মধ্যে যুদ্ধা, ওরা এখন পর্যন্ত শহীদ তুরাবের হত্যাকারীদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আপনারা তদন্ত করে ব্যবস্থা নেবেন, তাহলে এই শহীদের আত্মা আপনাদেরকে ক্ষমা করবে না। আমার আরেকটা প্রশ্ন, আমি আশার চেয়ে গিয়েছিলাম আপনাদের প্রতি, যখন দেখলাম এই পূর্ণভূমি সিলেট থেকে সংস্কার হচ্ছে, সিলেট পরিবর্তন হয়ে গেছে, তখন আমরা লক্ষ্য করছি যারা ফুটপাত থেকে চাঁদা পায়, যারা পরিবহন থেকে চাঁদা পায়, যারা বালু পাথর থেকে লুটপাট করে, ওরা এই আপনার 24-এর শহীদের স্বপ্ন দুইসাত করতে গিয়ে বিভিন্ন ভাবে একটা আমার প্রশ্ন এ ব্যাপারে আপনার সজাগ থাকবে। একটু শুরু করেন। ধন্যবাদ ভাই যে কথাটা বলেছেন, এবং ভাই আবার আমরা তো এটা নিয়ে অসংখ্যবার আমাদের জায়গা থেকে কথা বলেছি। একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি। তার আগে বাংলাদেশের এই বিষয়ে অভিজ্ঞ যতজন আইনজীবী রয়েছেন এবং যত ধরনের নিয়ম কানুন আইন রয়েছে, আমরা প্রত্যেকটা আমাদের জায়গা থেকে যাচাই করেছি। আমরা কোনো জাতীয় প্রতীক আমাদের মার্কা হিসেবে আবেদন করিনি। জাতীয় প্রতীকের যে সংবিধানে যে ডেফিনেশন রয়েছে সেটা অনুযায়ী শুধুমাত্র শাপলা কোনো জাতীয় প্রতীক না। সেই জায়গা থেকে যখন এই জাতীয় প্রতীকের একটা অংশ ধানের শীষ বা ধানের ছড়া, আমরা একটা রাজনৈতিক দলের মার্কা দেখি, আমরা তারা আরেকটা রাজনৈতিক দলের মার্কা দেখি, এবং কোনো আইনগত বাধা না থাকার কারণে আমরা আমাদের জায়গা থেকে শাপলা জাতীয় প্রতীক হিসেবে, জাতীয় প্রতীকের যেটা একটা অংশ সেটাকে আমরা আমাদের মার্কা হিসেবে চেয়েছি। এখন গতকালকে নির্বাচন কমিশনের যিনি সচিব মহোদয় আছেন, তিনি তার জায়গা থেকে বলেছেন যে তালিকায় শাপলা নেই, এই জন্য দেওয়া হবে না। দেখেন, উনি কিন্তু কোনো আইনগত বাধার কথা বলেননি। তো আমরা তো আজকে থেকে কয়েক মাস আগে আবেদন করেছি, এই আবেদনের পরবর্তীতে এই তালিকা সংশোধন হয়েছে, এবং তারা যদি চায় যে কোনো মুহূর্তে এই তালিকা সংশোধন করতে পারে। তাহলে এটা তো তাদের কাজ ছিল যে তালিকায় কোনো মার্কা যোগ করবে না বিয়োগ করবে, এটা তো তাদের কাজ। তো তারা যখন সেই কাজ করে না, আমরা মনে করি এখানে তাদের হয় সদিচ্ছার অভাব আছে, অথবা তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত। একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন প্রতিষ্ঠান এভাবে প্রভাবিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিতে পারে না। তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। রাজপথ থেকে আমরা সেই কথাই বলেছি, এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্কা শাপলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখেই কিছুটা ভীত হয়ে যায়, কারো যদি নার্ভ ঠান্ডা হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যেটা তো শুধুমাত্র মার্কা। এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ, ছাত্র জনতা
একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে। এটার জন্য আপনাদের নার্ভকে আরো শক্ত করে নেন, এই দিন আসতে বেশি দেরি নাই। আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি, শুধু আমাদের তোরাব ভাই নয়, বাংলাদেশের যত শহীদ রয়েছেন, আমরা প্রত্যেক শহীদের তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা এটার বিচার চাই। এই জন্যই আমরা বারবার বলে আসছি যে আমরা এই নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারটা দেখতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বারবার হয়ে এসেছে, একটা জিনিস যখন আদায় করার তখন আদায় না করতে পারলে পরবর্তীতে অনেকেই অনেকভাবে ক্ষমতা এসে সেগুলো ভুলে যায়, সেগুলো আর করে না, তখন নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে। সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং আপনাদেরকে এটা আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট যে মৌলিক সংস্কার এবং আমাদের যারা শহীদ রয়েছেন, আহত যোদ্ধা রয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সবসময় লড়াই করে যাব। লাস্ট কোয়েশ্চেন আর কেউ করবেন না? একটা আমি যমুনা টেলিভিশনে কাজ করি। ভাই, আজকে একটা জরিপের ফলাফল হিসেবে আপনি জেনেছেন, গণমাধ্যমে আসলে হচ্ছে যে আওয়ামী লীগের ভোট বেড়েছে, এরকম একটা জরিপ আসলে এসেছে এবং একই দিনে আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন স্থানে মিছিলও করেছে, আমরা দেখেছি। পুলিশ যদিও কয়েকজন ভোট পেরেছে, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? 14% থেকে 4 মাসে তার 5% ভোট বেড়ে গেছে, এই জরিপ কিংবা এগুলো আসলে মানে কি বার্তা দিচ্ছে আমাদের? না, প্রথমত দেখেন, আমরা একদম স্পষ্ট করে একটা জিনিস বলি, বাংলাদেশে এই ধরনের অনেক ধরনের আপনারা আপনাদের জায়গা থেকে জরিপ এখন এবং আগামীতে দেখতে পাবেন, এবং কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কিভাবে হয় এবং এগুলোর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, অন্য কোনো ব্যাকআপ আছে কিনা, এগুলো বিবেচ্য বিষয়। তো আপনি যেটি বলছেন আপনার জায়গা থেকে এটি কোন প্রতিষ্ঠান করেছে, এটা ওইভাবে আমার চোখে পড়ে নাই। তারপর আমি আমার জায়গা থেকে যদি বলি, এরকম জরিপে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের বিভিন্ন পার্সেন্ট দেখানো হয়েছে। অনেকেই অনেকের জায়গা থেকে বলেছে কেউ নাকি এ কয়েকটা আসন পাবেন, ওই কয়েকটা আসন পাবেন, কিন্তু আমরা আবার এক এক ধরনের ছাত্র সংসদ নির্বাচনে এক এক ধরনের অবস্থা দেখছি। আমরা আবার যখন মাঠ পর্যায়ে যাচ্ছি তখন আমরা এখনো মানুষের আশা দেখি। মানুষ তাদের জায়গা থেকে বলে যে ভাই আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যান, বাড়িতে বাড়িতে যান, মানুষ এখনো আপনাদের অপেক্ষায় আছে। সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে বাংলাদেশের মানুষ, অন্তত আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, যে আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনা, যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা ম্যাসাকার ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই আওয়ামী লীগের প্রশ্ন যদি বাংলাদেশে নিয়ে আসেন ওই শেখ হাসিনার ছবি দিয়ে, বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে থুতু মারবে। বাংলাদেশের মানুষ এখনো তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি শেখ হাসিনা ভারতে আছে দেখে বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেহারা মানুষের মাথায় ভেসে ওঠে এবং মানুষের ভিতরে একটা ভারত বিরোধী কট্টর সেন্টিমেন্ট একটা আপনাদের জায়গা থেকে দেখবেন। তো এই বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি, আওয়ামী লীগের নামে খুনি হাসিনা কিংবা তার যে কোনো পরিবারের সদস্য কিংবা ওই কালপ্রিট গুলো যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগে পরিণত করেছে, তাদের নামে এই বাংলাদেশে তারা কখনো আর নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, তাদের যারা দোসর ছিল, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বানিয়েছে, আওয়ামী লীগকে সরকার বানিয়েছে, সরকারের বৈধতা দিয়েছে, তারাও আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ যারা নিজের হাত দিয়ে গণতন্ত্র ধ্বংস করে, গণতন্ত্রের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন, এর চেয়ে বড় হাস্যকর কথা আর হতে পারে না। তো আমরা স্পষ্ট করে একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি, 2024-এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী লড়াই যারা ছিল তাদের অংশগ্রহণের মাধ্যমে আগামী গণতান্ত্রিক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ভাই আমার থ্যাংক ইউ। আচ্ছা আরো মানে এখানকে আপনি নিজে ডানে বামে তাকান, আপনি দেখেন বিএনপি সব থেকে বড় দল, যারা ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা সবাই জানে। তারা কি কোনো প্রার্থী তা ঘোষণা করেছে? করে নাই। তারা কি কোনো ইশতেহার দিয়েছে বা ইশতেহার নিয়ে দিয়েছে? দেন। আর এগুলো রাজনৈতিক দলগুলো। আপনি দেখেন যে সরকারের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আসলে নির্বাচনকে করানোর জন্য, নির্বাচন অনুষ্ঠান করার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কি তাদের আছে? আমি মনে করি না। আমরা কনভারসেশনটা নির্বাচনে রাখতে চাই না। নির্বাচনের আগে মনে করেন, আচ্ছা একটা জিনিস বলি, 2029 সালে নির্বাচন হওয়ার কথা ছিল 2024 সালের পর, তাই না? যদি আপনি মানে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন 2024-এর প্রথমে নির্বাচন হলো না জানুয়ারিতে, এর 5 বছর পরে আপনার নির্বাচন হওয়ার কথা, তারপরে 2029 সালে হওয়ার কথা। কিন্তু জুলাইতে এই বড় বড় অভ্যুত্থান এবং বিপ্লব ঘটে গেল। জুলাইতে কিন্তু মানুষ নেমে আসে নাই নির্বাচনের দাবিতে। কোন দেয়ালে দেয়ালে কোথাও কি লেখা ছিল যে আপনার নির্বাচন দেন? নির্বাচনের দাবি কোথাও ছিল না। এরপরেও আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে, শান্তির স্বার্থে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা চাচ্ছি একটা পিসফুল নেগোসিয়েশনের মাধ্যমে কাঠামোগত পরিবর্তনটা আনা। কারণ বাংলাদেশের মানুষের ভাগ্য শুধু আরেকটা নির্বাচনের পরিবর্তন হয়ে যাবে না। নির্বাচন খেলা আপনারা দেখেছেন হাসিনার আমলে 3টা হয়েছে, এর আগেও হয়েছে, কিন্তু 54 বছরে আমাদের রাষ্ট্র এখনো গঠন করা যায় না, নাগরিকের অধিকার এখনো শেষ হয়। সুতরাং আমরা যে নির্বাচনের ব্যাপারে যে কমেন্ট করবো, আমি মনে করি যে আমরা এখনো প্রেপার না। এটা একান্তই সরকারের ব্যাপার, সরকার কমেন্ট করবে। সরকারের এটা উত্তর দেওয়া উচিত যে তারা প্রস্তুত কিনা ফেব্রুয়ারির ব্যাপার। ধন্যবাদ ভাই। শুনেন, আপনাদের ইন টাইম আমরা শুরু করেছি, ইন টাইম আমরা শেষ করি। আমাদের সমন্বয় সভাটা হবে, আপনাদের কাইন্ড হয়েছে। ধন্যবাদ।